আচ্ছা, তাহলে আরেকবার বলি, বক্ষীকরণ পেশির ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের হচ্ছে যে হাগা মনে রাখতে, তাই না? হ্যামস্ট্রিং পেশি আর দাঁত হলো গ্যাস্ট্রোকনিয়াস। তো এই যে হ্যামস্ট্রিং পেশি, যেটা হাম মানে হলো উরুর পিছনের অংশ, উরু মানে কোনটা, আমাদের এখান থেকে এইটুকু তার পিছনে যেটা, এখান থেকে এটাকে উরু বলে, এখান থেকে এটাকে উরু বলে। উরুর পিছনে কি এইটা, এটা হলো উরুর পিছনে। তো এই যে উরুর পিছনে স্ট্রিং মানে হলো কি দড়ি বা রশির মতো লম্বা। স্ট্রিং মানে দড়ি বা পেশি, দড়ি বা পেশির মতো লম্বা। তাহলে এই যে হাম মানে উরুর পিছনের, উরুর পিছনের মাংসপেশি, উরুর পিছনের মাংসপেশি। আর স্ট্রিং মানে হলো দড়ি। পেশিগুলো দড়ি বা দড়ি উচ্ছের মতো, পেশিগুলো দড়ির মতো আর কি, ওই জন্য বলছে যে দড়ি বা রশির মতো। তাহলে এই দুটো পেশি, হ্যাঁ, এই দুটো পেশি আমাদের কাজ করে। তার মানে কি, দুইটা পেশি বলতে একটা হলো উরুর পিছনে, এটা হ্যামস্ট্রিং পেশি, আর আবার এদের এখানে একটা আছে, তাই না, গ্যাস্ট্রোকনিয়াস পেশি। গ্যাস্ট্রার মানে পেট, তাহলে এদের স্ফীত অংশ এটাকে পেট বলছে বা কাপ পেশি বলে যেটাকে আর কি, হ্যাঁ। তাহলে এই দুটো পেশি কাজ করে তাই বলছে। তো এবার বলছে হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। একটা হলো যে বাইসেপস ফিমারিস, আমরা কি জানি এটা ফিমার না, উপরের ফিমার, তাহলে এইদিকে তো বাইসেপস, এদিকে বাইসেপস, তাহলে এই জন্য হচ্ছে বাইসেপস ফিমারিস। তারপরে হলো আরেকটা পেশি হলো সেমি মেমব্রেনাস। সেমি মানে আংশিক ঝিল্লির মতো, মেমব্রেন মানে কি ঝিল্লি, পেশিটা বেশ পাতলা, আংশিক ঝিল্লির মতো। সেমি টেন্ডিনোসাস মানে আংশিক টেন্ডনের মতো, মানে একটু শক্ত হয়, কম স্থিতিস্থাপক হয়। আচ্ছা, এই তিনটা মনে রাখবো আর কি, আংশিক পেশি তিনটা মনে রাখবো আর কি, হ্যাঁ, ফিমোরিস, সেমি মেমব্রেনাস আর আংশিক ঝিল্লি সদৃশ। আচ্ছা, তাহলে এখন বলছে যে পেশিগুলো শ্রোণী চক্রের ইসচিয়াম অংশে উৎপন্ন হয়ে ফিমারের পিছন দিয়ে টিবিয়ার উপরে যুক্ত হয়েছে। তাহলে দেখো, খেয়াল করো যে এটা হলো ইসচিয়াম, এর পিছনের হাড়, এইটুকু পর্যন্ত ইসচিয়াম মানে বসার হাড়, এটাতে আমরা বসি আর কি। তো এইটা এখান থেকে উৎপন্ন হয়েছে, যে একবারে টিবিয়ার সামনে এসে, টিবিয়া আছে না, টিবিয়ার সামনে এসে যুক্ত হয়েছে। তাহলে তাই বলছে, দেখো কি বলছে, যে শ্রোণী চক্রের ইসচিয়াম অংশ উৎপন্ন হয়ে ফিমারের পিছন দিয়ে টিবিয়ার উপর যুক্ত হয়েছে। টিবিয়া মানে এটার উপরে এসে যুক্ত হয়েছে, টিবিয়ার উপরে এসে যুক্ত হয়েছে, হ্যাঁ, তাই বলছে। এদের সংকোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে। তার মানে কি, যে দেখো তো, তুমি যদি এটাকে ভাঁজ করাও, তাহলে এটা তো ফিমার, তাহলে এদের টিবিয়া কাছাকাছি আসলো কিনা, ওটাই বলছে যে এদের সংকোচনে ফিমার আর টিবিয়া কি কাছাকাছি আসে। যে আমরা যখন ভাঁজ করি বা দৌড়ালে তো বেশি ভাঁজ হয়, তাই না, তো এটা বলছে কাছাকাছি আসে। এবং হাঁটু সন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। তারপরে বলছে গ্যাস্ট্রোকনিয়াস পেশি টিবিয়ার পিছনে অবস্থিত পায়ের ডিম। এই যে টিবিয়া কোনটা, এই যে এই বড় হাড়, তাই না, এর পিছনে কি, এই যে যেটা আমরা যে কাপ পেশি বলছি আর কি, এটাকে পায়ের পেটও বলে, পায়ের পেট বা কাপ পেশি বলে, হ্যাঁ। তো বলছে পায়ের ডিম বা কাপ পেশি, ডিমকেও কাপ পেশি বলে, হ্যাঁ, পায়ের যে ডিম, এটাকে ডিম বলে, পায়ের ডিম বা কাপ পেশি আর কি, গুলির প্রধান অংশ। এরপর বলছে যে এটি ফিমারের কন্ডাইল থেকে সৃষ্টি হয়ে, কন্ডাইল মানে গোল স্ফীতি, কন্ডাইল মানে কি, যেমন এগুলো কিন্তু এই যে এটা হচ্ছে ফিমার, তাই না, ফিমারের যে স্ফীত অংশ না, এগুলো কিন্তু কন্ডাইল, এই যে স্ফীত গোল স্ফীতি, এগুলোকে কন্ডাইল বলে। তো বলছে যে এই কন্ডাইল, ফিমারের কন্ডাইল থেকে সৃষ্টি হয়ে টিবিয়ার পিছন দিয়ে গোড়ালি অস্থি বা ক্যালকিনিয়াস, গোড়ালিতে যে অস্থি আছে সেইটার
সঙ্গে অ্যাকিলিস, অ্যাকিলিস মানে সর্বোচ্চ চূড়া বোঝায়, অ্যাকিলিস কন্ডারা, অ্যাকিলিস কন্ডারা, অ্যাকিলিস কন্ডারাই যুক্ত হয়। কন্ডারা মানে টেন্ডন, কন্ডারা মানে টেন্ডন। হ্যাঁ, ক্যালকেনিয়াস মানে গোড়ালির অস্থি বোঝায়, ক্যালকেনিয়াস মানে গোড়ালির অস্থি। ক্যালকেনিয়াস গোড়ালি মানে তো জানো ওই যে তলায় যে এগুলো তো গোড়ালি, এটা হলো গোড়ালি। হ্যাঁ, এইটা ক্যালকেনিয়াস মানে গোড়ালির অস্থি। হ্যাঁ, যদিও অ্যাকিলিসকে আমরা সর্বোচ্চ চূড়া ধরছি, কিন্তু অ্যাকিলিস কথাটা আসছে একজন বীরের নামে। একজন বীর ছিল গ্রিকদের, যে খুব যুদ্ধে পারদর্শী ছিল, তার নাম হলো অ্যাকিলিস, সেখান থেকে অ্যাকিলিস কথাটা আসে। তারপর বলছে এর সংকোচনে ফিমার ও টিবিয়া নিকটবর্তী হয়, ফলে হাঁটু সন্ধি পিছন দিকে ভাঁজ হয়। এখানে কিন্তু তোমার উপরের দিক থেকে আমাদের প্রথমে হাঙ্গা মনে রাখলাম, তারপরে বাইসের তিনটা বেশি মনে রাখলাম, তারপরে গ্যাস্ট্রোকোনিমিয়াসের আবার এখানেও কিন্তু যে কয়েকটা শব্দ মনে রাখতে হচ্ছে, তাই না? ফিমারের কন্ডাইল, গোড়ালি অস্থি বা ক্যালকেনিয়াস, তাই না? এর অ্যাকিলিস টেন্ডনে বা কন্ডাইলের সাথে যুক্ত হয়। এবার দেখো প্রসারণ পেশি প্রসারিত হচ্ছে, ভাঁজ ছিল এবার প্রসারণ। আমাদের হাঁটতে গেলে একবার ভাঁজ হয়, একবার প্রসারণ হয়, তাই না? যে যখন তুমি পা সামনে দিবে তখন দেখো এই যে একটু ভাঁজ হয়েছে, একটু ভাঁজ হয়েছে। ভাঁজ না হলে পা আগাবেই না, আগাবে না। তো প্রসারণ পেশি কি বলছে? উরুর সামনে অবস্থিত চারটি পেশি। এবার উরুর সামনে তার মানে কি? এই সামনে যে এখানে আমাদের এই জায়গাটা সামনে, উরুর সামনে, উরুর সামনে। তো বলছে উরুর সামনে অবস্থিত চারটি পেশি দিয়ে কোয়াড্রিসেপস, দেখো কোয়াডা মানে চার, কোয়াডা মানে চার, সেপস মানে মাথা। তার মানে কি? এই যে চারটা পেশি বলছে না, চারটা মাথা বের হয় আর কি। তো চারটা মাথা পেশি গুচ্ছ বের হয়, তাই বলছে কোয়াড্রিসেপস ফিমোরিস, ফিমারের এখানে তো ফিমোরিস হাঁটু সন্ধির প্রসারণ ঘটায়। এটি শ্রোণী থেকে উৎপন্ন হয়ে, শ্রোণী চক্র তো জানো তাই না? এই জায়গাতে আমরা শ্রোণী চক্র বলি না এই গোড়াটাকে, তাহলে শ্রোণী থেকে উৎপন্ন হয়ে রেকটাস ফিমোরিস, রেকটাস মানে কোয়াডা মানে চার, কোয়াডা মানে চার, আর সেপস মানে মাথা। তার মানে চারটা পেশি আসছে, তো চারটা পেশি গুচ্ছ আসছে, ওই জন্য নাম হচ্ছে কোয়াড্রিসেপস। কোয়াডা মানে চার, সেপস মানে মাথা, মানে চারটা পেশি গুচ্ছ, চারটা মাথা আসছে, এই জন্য নাম হলো কোয়াড্রিসেপস ফিমোরিস। বলছে এটি শ্রোণী থেকে উৎপন্ন হয়ে, একটা হলো রেকটাস ফিমোরিস, রেকটাস মানে কি? উরুর সোজা পেশি, রেকটাস মানে সোজা, রেকটাস মানে সোজা, এবং ফিমারের সামনে থেকে উৎপন্ন তিনটি ভেস্টি পেশি। ভেস্টি মানে কি জানো? ভেস্টি মানে বড়, ল্যাটিন শব্দ ভেস্টাস, এরকম বানানো, ভেস্টাস, ল্যাটিন শব্দ ভেস্টাস মানে বড় পেশি, ল্যাটিন শব্দ ভেস্টাস মানে বড় পেশি, ল্যাটিন শব্দ ভেস্টাস মানে কি? বড় পেশি, ল্যাটিন শব্দ ভেস্টাস মানে বড় পেশি, ল্যাটিন শব্দ ভেস্টাস মানে কি? বড় পেশি। তাহলে এখন বলছে তিনটি ভেস্টাস পেশি, একটা হলো ভেস্টাস মিডিয়ালিস, মিডিয়ালিস মানে কি? একটু মিডল পয়েন্টে থাকে, তবে একটু উপরিভাগে থাকে, উপরের দিকে মিডল পয়েন্টে থাকে। তারপর হচ্ছে আরেকটা ভেস্টাস, মানে এটাও বড় বেশি, ল্যাটারালিস মানে কি? পার্শ্ব দিকে থাকে, ল্যাটারালিস মানে কি? পার্শ্ব দিকে। আরেকটা থাকে হলো ভেস্টাস ইন্টারমিডিয়াস, ইন্টারমিডিয়াস মানে একটু গভীরে মিডল পয়েন্টে থাকে, একটু গভীরে মিডল পয়েন্টে থাকে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য, একটা দেখো ভেস্টাস মিডিয়ালিস, এটা হলো উপরের দিকে মিডলে থাকে, এটা হলো উপরের দিকে মিডলে থাকে, আর আরেকটা হলো মিডলেই থাকে, তবে সেটা গভীরে ভিতরের দিকে মিডলে থাকে। বুঝছো? এইভাবে চারটা পেশির কথা বলা হচ্ছে, এই জন্য নাম হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, এই জন্য নাম হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। আচ্ছা, এই পেশি তিনটি, এই তিনটি পেশি একসঙ্গে প্যাটেলা তো জানোই, এই যে আমাদের এটা সিমের পেশির মতো, প্যাটেলা টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়। এসব পেশির সংকোচনে হাঁটু সন্ধির প্রসারণ ঘটে। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে আমাদের এই যে উরুর পেশি, হামস্ট্রিং পেশি, তাই না? হামস্ট্রিং পেশি আর গ্যাস্ট্রোকোনিয়াস পেশি, এই যে এখানে যেটা, তাহলে এই দুটো কিন্তু একবার সংকোচন, এই দুটো একসাথে সংকোচন হচ্ছে, তখন হাঁটু ভাঁজ হচ্ছে। এটা বাইসেপসের ব্যাপার, তাই না? ট্রাইসেপসের ব্যাপার। এইখানে আবার হলো চারটা পেশি, এই জন্য কোয়াড্রিসেপস ফিমোরিস বলা হচ্ছে, এটা তো ফিমার, তাই না? তাহলে এখানে ট্রাইসেপস পেশি আছে। তাহলে যখন আবার যে প্রথমে হলো কি হয়েছিল, এটা ভাঁজ হওয়ার সময় এরা কিন্তু সংকোচন হয়েছিল, এবার কি হবে? এবার এরা সংকোচন হবে,
আর ওটা আবার প্রসারণ হবে, তাই না? এটা হলো মূল কথা। তাহলে এখানে এই পেশিগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ হিসেবে আসে। কিভাবে আসে আমি বলি। যেমন ধরো যে ভেস্টাস লেটারালিস কোথায় থাকে, তাহলে আমরা এটা বলতে পারবো যে এটা হচ্ছে প্রসারণ পেশির অংশ, কর্টিসেস ফিমোরিসের অংশ। আচ্ছা, টাইসেস পেশিতে থাকে, এটা মনে রাখবা, এটা টাইসেস পেশির অংশ। আচ্ছা, এবার আমরা চলে আসি হলো যে অস্থি ভাঙার এই জায়গাটা। এগুলো অবশ্য খুবই সহজ, তো এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে বলবা। যেমন ধরো অনুপ্রস্থ অস্থিভঙ্গ। অনুপ্রস্থ অস্থিভঙ্গ মানে কি? প্রস্থ বরাবর ভেঙে যাবে, তাই না? মাঝ বরাবর। ধরো এটা হাড়ের ঠিক এই জায়গা বরাবর ভেঙে গেছে, তাহলে কি এটা প্রস্থ বরাবর ভেঙে গেল, তাই না? এটা অনুপ্রস্থ হাড় ভাঙা। আরেকটা হলো রৈখিক হাড় ভাঙা। রৈখিক হাড় ভাঙা কেমন হবে? যে এই বরাবর ভেঙে গেছে, এই বরাবর ভেঙে গেছে, লম্বা বরাবর ফেটে গেছে আর কি, ফেটে গেছে এটা। আরেকটা কি বলছে? তির্যক অস্থিভঙ্গ, মানে কি বাঁকা হয়ে ভেঙে যাওয়া, একবারে এই বরাবর ভেঙে গেছে। হ্যাঁ, এগুলো জ্ঞান হলো। তির্যক অস্থি ভাঙা বানা লিখতে পারবা, হ্যাঁ, তির্যক বা ব্যাকা ভাবে ভাঙবে। আরেকটা দেখো সুরবিলাকার, পরের পৃষ্ঠা আছে সুরবিলাকার অস্থিভঙ্গ। সুরবিলাকার মানে কি? যে যখন হাড়টা মোচড় লাগলে অনেক সময় এটা হয়। অনেকে ধরো সিঁড়িতে নাম দিলে কোনোভাবে স্লিপ কাটলো, পা সরেনি, গোটা শরীর মনে করো সরে গেছে, এরকম এইভাবে মোটা মনে বেশি সমস্যা। হ্যাঁ, তখন দেখা যায় গোটা হাড় চক্রাকার হয়ে ভেঙে যায়, সুরবিলাকার হয়ে ভেঙে যায়, মোচড় লাগলে ভেঙে যায়। তো এইভাবে আমার একটা আত্মীয় ভেঙে গেছিল সিঁড়ি থেকে। যে সিঁড়ি থেকে কিভাবে যেন ঝুল সামাল দিতে না পারে, পা সরেনি কিন্তু বডি সরে গেছে, তখন ভেঙে গেছে, বুঝতে পারছো? আর হাড় ভাঙা তো মারাত্মক ব্যথা, এটা আমার অসহ্য ব্যথা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে যে এটা গেল। এখন দেখো গ্রিন স্টিক ফ্র্যাকচার, এই জিনিসটা একটু বুঝার আছে। গ্রিন স্টিক নামকরণ কেন হয়েছে? গ্রিন মানে সবুজ, সবুজ, তাই না? স্টিক মানে কচি কাণ্ড, মানে সবুজ কচি কাণ্ডের মতো যদি ভাঙে, সেটা আবার কি? ছোট বাচ্চাদের, 10-12 বছর বাচ্চাদের, এদের হলো যেমন তুমি কচি কাণ্ড যদি ভাঙো, তাহলে কিন্তু মরাট করে ভাঙবে না, ভিতরের দিকে জাস্ট একটু ফ্র্যাকচার হয়ে যাবে, হবে না? তো ছোট বাচ্চাদের এরকম ধরনের ভাঙে, এটাকে বলা হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার। ফ্র্যাকচার মানে ফাটল। বহু খণ্ড বিশিষ্ট অস্থিভঙ্গ মানে কি? ভেঙেছে, গুড়া হয়ে গেছে, অনেক খণ্ড হয়ে গেছে, তাহলে এটা হলো বহু খণ্ড বিশিষ্ট অস্থিভঙ্গ। এখন দেখো উন্মুক্ত অস্থিভঙ্গা আর বদ্ধ অস্থিভঙ্গা। উন্মুক্ত মানে কি? ভেঙে বাইরে হাড় বের হয়ে গেছে, হাড় বাইরে বের হয়ে গেছে। আমার একজন পরিচিত বলছে যে ফুটবল খেলতে নাকি হাড় ভেঙে হাড়টা মাটির মধ্যে ঢুকে গেছে। তাহলে কি অবস্থা চিন্তা করো, বাইরে চামড়া ভেদ করে হাড় মাটির মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, ওটা হলো উন্মুক্ত, আর বদ্ধ হলো ভেঙে ভিতরে থাকা। এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে বলে রাখবো। এবার দেখো সাধারণ বা বদ্ধ ধরনের হাড় ভাঙা, যেটা আগে আলোচনা করলাম। জ্ঞানমূলক হিসেবে সাধারণ অস্থি ভাঙা মানে ভিতরে ভেঙেছে, ঠান্ডা যাচ্ছে, ভিতরে ভেঙেছে কিন্তু হলো বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ভিতরে ভেঙে ভাঙছে কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে আসলে এটা ভেঙেছে কিনা। তো এইটা হলো যে সাধারণ ভাঙা, এটাই সাধারণত ভাঙে, ম্যাক্সিমাম ভিতরের দিকে ভাঙে, বাইরে বের হয়ে আসে এটা রেয়ার, এই জন্য এটাকে সাধারণ বলা হচ্ছে, হ্যাঁ, বা বদ্ধ ধরনের হাড় ভাঙা বলা হচ্ছে। এখান থেকে সৃজনশীলের জন্য কোনগুলো লাগবে? সাধারণ অস্থিভঙ্গের লক্ষণ আর চিকিৎসা, এই দুটোই সৃজনশীল হিসেবে আসে। তবে অনেক সময় এমসিকিউর জন্য সাধারণ অস্থিভঙ্গের লক্ষণে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, 1, 2, 6, 7, 1, 2, 6, 7 এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। চিকিৎসাটা হ্যাঁ, না ওই সাধারণ অস্থিভঙ্গের লক্ষণ, হ্যাঁ লক্ষণ। এবার দেখো চিকিৎসার ক্ষেত্রে 1, 2, 7, 8, 9, 1, 2, 7, 8, 9 মেডিকেল অ্যাডমিশন এইভাবে আসে। হ্যাঁ, লক্ষণ হলো 1, 2, 6, 7, 1, 2, 6, 7 মেডিকেল অ্যাডমিশনে অনেক সময় এইভাবে আসে। নিম্নের কোনটি সাধারণ অস্থিভঙ্গের লক্ষণ নয়? তাহলে তোমাকে সবগুলোই করতে হবে, তবে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এটা যোগ করবো। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে 1, 2, 7, 8, 9। এবার দেখো যৌগিক বা উন্মুক্ত ধরনের হাড় ভাঙা, এইটাই হচ্ছে যে ওই যে মাংস ভেদ করে বের হয়ে আসা, ভেঙে আবার এখানকার চামড়া মাংস ভেদ করে বাইরে বের হয়ে আসছে, এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় যৌগিক
বা উন্মুক্ত ধরনের হাড় ভাঙা। সাধারণ অস্থিভঙ্গ এটাও কি আপনার জ্ঞানমূলকে আসবে? হ্যাঁ, এগুলো যেগুলো আর কি জ্ঞানমূলকের মতো হয়ে আছে এগুলো করে রাখতে হবে, কারণ জ্ঞানমূলকের কারণে অনেক সময় তোমার মিস হয়ে যায়, মানে দেখা যায় যে সব পারো একটা ক খ চলে যাচ্ছে, এই জন্য এগুলা সবগুলো ঝুঁকি নেওয়া যাবে না, এগুলো জ্ঞানমূলক যেগুলো আছে এগুলো করে দিতে হবে। তাহলে যৌগিক, আসলে যৌগিক বলার কারণ এটাই যে যখন অপারেশন করা হয় তখন কিন্তু হাড়টাকে ঠিক করা হয়, আবার মাংসপেশিকেও আবার রিঅ্যারেঞ্জ করতে হয়, এই কারণে এটা যৌগিক, মানে দুই রকম কাজ করতে হয় ডাক্তারকে আর কি। হ্যাঁ, এই আর কি দেখা যায় যে যখন অপারেশন করার সময় কাটে তখন কিন্তু ডাক্তাররা কি করে জানো, দুইটা পেশি কষে মাঝ বরাবর কাটে, তো ওটা তো বুঝে শুনে কাটে, ওটা খুব সহজে ধরা লাগে। আর যখন ধরো হাড় ভেঙে বেরোচ্ছে তখন তো দেখে শুনে বেরোচ্ছে না, তাই না, কোনো একটা মাংসপেশি কোষ ছিঁড়ে বেরোচ্ছে, তো ওটা বেশ জটিল হয়ে যায়, ওটা যৌগিক। তাহলে যৌগিক হাড় ভাঙার মধ্যে যৌগিক হাড় ভাঙার লক্ষণ 1, 2, 4। যৌগিক হাড় ভাঙার লক্ষণ 1, 2, 4। প্রাথমিক চিকিৎসা সৃজনশীল, যৌগিক হাড় ভাঙার লক্ষণ সৃজনশীল। প্রাথমিক চিকিৎসার মধ্যে দেখো 1, 3, 4, 7, 1, 3, 4, 7, 1, 3, 4, 7। হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য আর কি, তবে এটা সৃজনশীল হিসেবে এইগুলো কিন্তু সহজ, কিন্তু সৃজনশীল হিসেবে এখান থেকে দেয়। এবার দেখো জটিল বা চাপা হাড় ভাঙা, এই জায়গার মধ্যে আমাদের যেগুলো লাগবে, যে একটা হলো বহু টুকরা বিশিষ্ট হওয়া আর একটা হলো কয়েক টুকরা হওয়া। অনেক সময় যে যখন ট্রাক কারো পায়ের মধ্যে উঠে যায় তখন এটা ঘোরাঘোরা হয়ে যায়, ওটা হলো বহু টুকরা বিশিষ্ট হওয়া। আর সাধারণত এমনি ধরো নিচে পড়ে যাচ্ছে, কোনো কিছু ওর মধ্যে যায়নি, তখন হতে পারে কয়েক টুকরা। আর ওর মধ্যে ট্রাক চলে গেলে তাহলে এই হয়, বুঝছো। যেমন আমার একটা স্টুডেন্টের বাবার হচ্ছে হাতের মধ্যে ট্রাক চলে গেছিল, বুঝছো, তা হাতের মধ্যে ট্রাক চলে গেছে, মানে খুব যে বরাবর একবারে ঘোরাঘোরা হয়ে গেছে। তো তখন বলছে যে উনি বললেন যে বাংলাদেশে এক ডাক্তার তার চিকিৎসা করছিল, তো অপারেশন করছিল কিভাবে, যে এই সবগুলা তোমার রিঅ্যারেঞ্জ করছে, ঘোরাঘোরা হয়ে গেছে না, পুনরায় রিঅ্যারেঞ্জ করছে, যেভাবে হাত থাকে ওইভাবে আঠা, বায়োলজিক্যাল আঠা দিয়ে লাগাইছে, লাগাই রিঅ্যারেঞ্জ করছে। এখন এখানে মাংস আসবে কি করে, তারপরে কি করছে, ওই হাতটা নিজের পেটের চামড়ার ভিতরে ঢুকায় রাখছিল 15 দিন, বুঝছো, 15 দিন ঢুকায় রাখছিল। তারপরে যখন আল্ট্রাসাউন্ড করে দেখছে যে আবার হাতে কিন্তু মাংস চামড়া চলে আসছে, সেল ডিভিশন হচ্ছে, কারণ বাইরে রাখলে পুষ্টি পাচ্ছিল না, সেল ডিভিশন ঘটাতে পারছে না, এখানে পুষ্টি পাচ্ছে, ওই পুষ্টিতে আবার সেল ডিভিশন হয়ে আবার হাত আগের মতো হয়ে গেছে। আচ্ছা, এরকম অপারেশন করতে পারলে তো তোমার ভালো লাগবে, তাই না? হাতের জন্য পেটটাও কষ্ট, পেটটাও কষ্ট করে। যেমন দেখা যাচ্ছে যে একটা রোগীর হলো হাত অপারেশন করবে, তো রোগীরা ডাক্তার সাহেব বলছে যে ডাক্তার সাহেব আমি খুব টেনশনে আছি, কারণ জীবনে আমার প্রথম এত বড় একটা অপারেশন হচ্ছে, তো তাই আমি খুব টেনশনে আছি। তখন ডাক্তার সাহেব বলছে আপনি আপনি টেনশন করতেছেন, আপনার জীবনে প্রথম হার্ট অপারেশন, তাই আপনি টেনশন করেন না, আমারও জীবনে প্রথম এটা অপারেশন। ওর টেনশন আরো বাড়ায় দিচ্ছে, ডাক্তার বলছে এটা আমার জীবনে এটাই হলো প্রথম অপারেশন, তাহলে আপনি টেনশন করেন না। ওর একই সেম, তাহলে দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, এটা বুঝাতে চাচ্ছি। হ্যাঁ, দুজনেরই প্রথম, তাহলে রোগীর তো বেশি ভয় লাগবে না, বলো পেশেন্টের প্রথম, তাহলে কি ঘটনা ঘটায় গেলে দুজনেরই প্রথম। আচ্ছা, তাহলে জটিল হাড় ভাঙার লক্ষণ, এটাও সৃজনশীল, যদিও 5টা আছে, তবে প্রথম 3টা বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এটা আসলে লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা 3টাই। এবার দেখো অস্থিসন্ধি কাকে বলে, জ্ঞানমূলক কোশ্চেন, 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। এগুলো অবশ্য সিলেবাসে নাই, এমনি পড়বা। অনড় অস্থিসন্ধি মানে কি, যেগুলো কোনো নড়াচড়া করে না। আর আংশিক সচল মানে কি, কিছুটা নড়াচড়া করে। সাইনোভাল সচল সন্ধি, সাইনোভাল তো আমাদের এই যে হাঁটুতে থাকে, তাই না, 9 ছিল। এবার দেখো অস্থির স্থানচ্যুতি, এটাও কাকে বলে বলতে হবে, একটি অস্থিসন্ধিতে অবস্থিত 2টি অস্থির মধ্যে একটি সরে গেলে তাকে স্থানচ্যুতি বলে, জ্ঞানমূলক কোশ্চেন। এখন হতে পারে এটা কাঁধের স্থানচ্যুতি, তো কাঁধের স্থানচ্যুতি এটাও জ্ঞানমূলক, যে স্ক্যাপুলার গ্রানাইট গহ্বর, মনে আছে, এই যে এটা হলো গ্রানাইট গহ্বর, গ্রানাইট মানে গহ্বরহীন,
অগভীর গহ্বর, এটা অত গভীর না, এটা যত বেশি গভীর, এটা যত এখানে এটা যত গভীর এটা অতটা না, তাই এটা আমরা অগভীর, অগভীর আর কি গর্ত। অগভীর মানে কি কম গর্ত এরকম হচ্ছে, তাই না? তাহলে এই কাঁধের স্থানচ্যুতি স্ক্যাপুলার গ্রানেট গহ্বরের সাথে হিউমেরাসের অস্থিসন্ধির স্থানচ্যুতি ঘটলে তাকে কাঁধের স্থানচ্যুতি বলে। হাঁটুর স্থানচ্যুতি, হাঁটুর টিবিওফিবুলার অস্থিসন্ধি যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে এটা কোমরের স্থানচ্যুতি হতে পারে, অর্থাৎ কোমরের শ্রোণীচক্রের অ্যাসিটাবুলামের সাথে, অ্যাসিটাবুলাম মানে কি কাপ, অ্যাসিটাবুলাম মানে কাপ, তাই না? এটা হলো অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম মানে কাপ, কাপের মতো। আচ্ছা, এগুলো হচ্ছে জ্ঞানমূলক কোশ্চিন, কিন্তু হচ্ছে অস্থিসন্ধির এখান থেকে কোশ্চিন সৃজনশীল কখনো আসেনি আর কি। তবে এইটা আসছে লক্ষণ আর প্রতিকার, প্রাথমিক চিকিৎসা, লক্ষণ আর প্রাথমিক চিকিৎসা, লক্ষণ আর প্রাথমিক চিকিৎসা। লক্ষণের মধ্যেও কিছু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যেমন 1 2 4 5, 1 2 4 5, 1 2 4 5, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, 1 2 4 5। প্রাথমিক চিকিৎসার মধ্যেও দেখো 1 3 5 6, সর্বশেষ কোশ্চিন মস্কানো কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চিন। মস্কানো সবসময় হয় লিগামেন্টে, আমাদের যে লিগামেন্ট থাকে না, মানে বন্ধন, দুইটা সন্ধির যে বন্ধন, লিগামেন্ট মানে তো বন্ধন, ওইখানে আমাদের আঘাত পাইলে ওটাই হলো মস্কানো বলা হয়, ওখানে মূলত আঘাত পাই। কখনো কখনো ছিঁড়েও যেতে পারে লিগামেন্ট, ছিঁড়ে গেলে অপারেশন ছাড়া এটা ঠিক করা যায় না, তখন অপারেশন করতে হয়। তো সাধারণত খুব আঘাত লাগে, এটাই হলো মস্কানো। তো মস্কানোর ক্ষেত্রে আমাদের মস্কানোর লক্ষণ লাগবে 1 2 3, আর প্রাথমিক চিকিৎসা এই যে রাইস, এটা কিন্তু মনে রাখতে হবে, 4টা কাজ করতে হয় আর কি। রেস্ট, তারপরে আইস কত পরিষ্কার, উচ্চতায় রাখা, উচ্চতায় রাখলে কি হয় যে টিস্যু থেকে অনেক ফ্লুইড বের হয়, উচ্চতায় রাখলে মানে ওই ফ্লুইডটা অতটা বের হয় না, ফ্লুইড বের হলে ওই জায়গাটা ফুলে থাকে, এই জন্য কিন্তু উচ্চতায় রাখে। দেখবে যে ইয়ে করে মানে অপারেশন করার পর পাও চাপে রাখে, তাই না? তো এটা আর কি, যে তাহলে প্রাথমিক চিকিৎসা এগুলো সোজা, তারপর পড়ে রেখে সমস্যা থাকলে পরের দিন বলবো। আগামী দিন আমরা ইয়ে শুরু করবো, 8 অধ্যায় শুরু করবো। আর 8, হ্যাঁ স্যার আপনি কোশ্চেন দিয়েছিলেন যে পুরুষের মেরুদণ্ড গড়ে কত সেন্টিমিটার ধরে পুরুষ করে, কত সেন্টিমিটার? তাহলে অনুমতি দেবে, অনুমতি, হ্যাঁ পরীক্ষা দেওয়া পরীক্ষা না, রবিবার পরীক্ষা, ঠিক আছে। তুমি একটু কষ্ট করে ইউটিউবে দেখে নাও, হ্যাঁ ঠিক আছে। নতুন অধ্যায় শুরু হবে, কাজে প্রথমটা একটু দেখলে ভালো হবে আর কি। ও হ্যাঁ, শুক্রবারে তো নবম অধ্যায় 10টায়, শুক্রবারে নবম অধ্যায় 10টায়, ঠিক আছে, নবম অধ্যায় 10টায়। আর এখানে তো আমরা 8, এখানে 8 হয়ে গেল, আবার ফার্স্ট পার্টে আসবে।